আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে একটু কথা বলতে চাই। হঠাৎ করে পররাষ্ট্রনীতি কেন? পররাষ্ট্রনীতি এই কারণে যে এই নতুন সরকারে মানে বিএনপি সরকারের যে মন্ত্রীর নিয়োগ নিয়ে শুরুতেই একদম প্রশ্ন উঠেছিল, তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অনেকে প্রশ্ন করেছিলেন উনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তো উনি হঠাৎ করে এই সরকারেরও পররাষ্ট্রমন্ত্রী হলেন কি বিবেচনায়? তো যেহেতু ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোই হলো এবং বানানোর মাধ্যমে একটা প্রবল বিতর্কের জন্ম দেওয়া হলো, সেই ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নিশ্চয়ই অসাধারণ কিছু একটা দেখাবেন। দেখাতে কি পেরেছেন? এই নিয়ে আলোচনা করব আমরা আমাদের খুবই পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামালের সঙ্গে। জনাব মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনলেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে বিশাল কিছু হয়ে যাবে এমন একটা ধারণা অনেকের মধ্যে জন্ম নিয়েছিল, কারণ ওনারা বুঝতে পারছিলেন না যে আর কোন কারণে খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হতে পারে। হয়তো অসাধারণ অস্বাভাবিক ওনার যোগ্যতা। আমরা দেখলাম উনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যে দেশটা সফর করলেন সেটা হলো ভারত। দিল্লি গেলেন, অনেকের সঙ্গে কথা বললেন, সেখান থেকে আবার দেখলাম যে দিল্লির বাইরেও চলে গেলেন, অন্য একটা জায়গার সম্মেলনে যে যুক্ত হলেন। সব কিছু হলো, কিছু লাভ কি হলো? কিছু পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? কিছু পরিবর্তনের ইঙ্গিত কি দেখতে পাচ্ছেন? জনাব মাহবুব কামাল। থ্যাংক ইউ। দেখেন, পররাষ্ট্র নীতি নিয়ে আপনি সাবজেক্ট করছেন না। প্রথমে আপনি বলে আপনি নিশ্চয়ই জানেন যে 2-3 দিন আগে সিলেটের একটা বর্ডারে বিএসএফ গুলি করেছে এবং পাল্টা গুলি করেছে বিজেপি, এবং বিজেপির প্রেস রিলিজটা আমি পড়েছি, সেখানে এই বিষয়টা বলা হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে অতীতে বর্ডার ম্যানেজমেন্টে যখন কোনো সমস্যা দেখা দিত তখন দুই পক্ষের ফ্ল্যাগ মিটিং হতো, কিন্তু এবার দেখা গেল এই ফ্ল্যাগ মিটিংটাও হলো না, বা আমি অন্তত দেখি নাই ফ্ল্যাগ মিটিং হয়েছে কিনা। তাইলে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের নতুন বিজেপি গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের সম্পর্কটা আগের চেয়ে একটু বিটার হয়েছে, আর একটু তিক্ত হয়েছে, ঠিক আছে? এবং এইটা এখন একটা ডেলিকেট সিচুয়েশন আমার মনে হচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর যে অ্যাটিটিউড, তাতে মনে হচ্ছে যে তারা বাংলাদেশকে ইরিটেট করতেই থাকবে, বাংলাদেশকে একটা আনস্টেবল সোসাইটি করার জন্য তারা উঠে পড়ে লাগবে। উদ্দেশ্য কী সেটা আমি বলতে চাই না। এখন এই যে সিচুয়েশনটা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে ব্যাপারটা, এইটা কীভাবে হ্যান্ডেল করা যাবে, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন আফটার আপনার বিজেপি ক্ষমতায় এসেছে তারপরে। আচ্ছা, বর্তমান যে ডিপ্লোমেসি না, সেই ডিপ্লোমেসিটা যদি আপনি বিচ্ছিন্নভাবে আলাপ করেন তাহলে কিন্তু হবে না। এই ডিপ্লোমেসিটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ডিপ্লোমেসিরই ধারাবাহিকতা, ঠিক আছে? এটা বিচ্ছিন্নভাবে বলা যাবে না। এবং আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসি একেবারেই বাজে। আমি একেবারে বুঝে শুনে বলতেছি। আমি ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করতে পারতাম যে খারাপ বা ইত্যাদি, আমি বাজে বলে ফেললাম। কীরকম দেখেন, এবং এটা শুরুটা করেছিলেন খোদ চিফ অ্যাডভাইজার এই বাজে ডিপ্লোমেসি। সেটা হচ্ছে যে উনি তখনও ক্ষমতা নেন নাই, অন হিজ ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা উনি বলছিলেন যে 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দেওয়া হবে ইত্যাদি। ইট ওয়াজ টোটালি আনডিপ্লোম্যাটিক রিলেশন। উনি বুঝতেই পারেন না যে ইন্ডিয়া একটি স্ট্রঙ্গার নেশন, এবং স্ট্রঙ্গার নেশনের সাথে কীভাবে উইকারদেরকে ডিপ্লোমেসি করতে হয়, এই টেকনোলজি, এই আর্ট উনি জানেনই না। হ্যাঁ, ফলে যা হওয়ার তাই হয়েছে। শেষ পর্যন্ত আমরা ইলিশ মাছ পাঠাইতে বাধ্য হয়েছি। যাই হোক, কী হয়েছে দেখেন, অন্তর্বর্তী সময়ে কী হয়েছে, ডিপ্লোমেসিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনার কোয়াইট ডিপ্লোমেসি মানে শান্ত ডিপ্লোমেসি ইজ ফার বেটার ইফেক্টিভ দেন পাবলিক ড্রামা। পাবলিক ড্রামা চাইতে শান্ত ডিপ্লোমেসি বেশি কার্যকর। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখছি পাবলিক ড্রামা, নাটক, শুধু ড্রামা বললে হবে না, মেলোড্রামা। সেই মেলোড্রামা কি,
সেভেন সিস্টার ইয়ে করে দেওয়া হবে, মানচিত্র পাল্টে দেওয়া হবে, এই হবে সেই হবে ইত্যাদি। এগুলি কোনো ডিপ্লোমেসি না। এবং আমি মানে ইন্টারিম গভর্নমেন্টের ডিপ্লোমেসি এত বাজে কেন বললাম আমি, তারা $1 পর্যন্ত আনতে পারে নাই বিদেশ থেকে, উল্টো IMF সহ সমস্ত আমাদের যে ফরেন ফান্ডিং যে সিস্টেম সেটাকে পঙ্গু করে দিচ্ছে। হ্যাঁ, এই ডিপ্লোমেসি। আমি একটু কথাটা মানে দেশে আসার আগে আমি একটু একাডেমিক হই, আপনি কিছু মনে করবেন না। না, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ফেমাস কিছু ডিপ্লোমেটের নাম বলি, তারা কীভাবে ডিপ্লোমেসিটা করছে। হ্যাঁ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ডিপ্লোমেটদের মধ্যে আছে যেমন রুজভেল্ট একজন, আন্দ্রে গ্রোমিকো একজন, বান কি মুন, উনি আসার পরে মানে ইউনো সেক্রেটারি জেনারেল আগে যেটা ডিপ্লোমেসি, কফি আনান, তো কিসিঞ্জার, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এইগুলি ওয়ার্ল্ড ফেমাস কতগুলি ডিপ্লোম্যাট। তারা কি করছেন জানেন? তারা শুধু তাদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেননি, দে কুড শেপ দি কোর্স অফ ইভেন্টস অফ হিস্ট্রি, ইতিহাসের গতিপথ তারা পরিবর্তন করে দিয়েছেন। এবং আপনি জানেন যে দেশে দেশে ডিপ্লোমেসি যেভাবে হয়, পৃথিবীর গতি প্রকৃতি কিন্তু সেভাবে নির্ধারিত হয়। যেমন একটা উদাহরণ দিই, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধটা, সেইটা যদি আমেরিকা এবং ইরানের সাথে ডিপ্লোমেসিটা ফলপ্রসূ হইতো তাহলে কিন্তু যুদ্ধ থেমে যেত। যেহেতু এটা ফলপ্রসূ হচ্ছে না, সেহেতু কিন্তু যুদ্ধটা এখনো থামে নাই। এবং দেশে দেশে যে এটা তো গ্লোবাল ভিলেজ, তাই না? এটা একটা গ্লোবাল ভিলেজ। তা দেশে দেশে যে ভারসাম্যহীনতা, সেইটাকে ভারসাম্যপূর্ণ করে কি, কোন শাস্ত্র? এটা ডিপ্লোমেসি, তাই না? তো ফলে আমাদের ডিপ্লোমেটের অনেক ঘাটতি আছে, ঘাটতিগুলো একটু পরে আসি। সেটা হলো, দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলতেছিলেন, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ফরেন অ্যাডভাইজার কে ছিলেন? তৌহিদ সাহেব। জি, আচ্ছা, দেখেন একদম আধুনিক কালের যে ডিপ্লোম্যাট যারা, ধরেন একটা বলতে পারেন যে ম্যাডিন অলব্রাইট অথবা জয়শঙ্কর, ধরেন ইন্ডিয়ার জয়শঙ্কর, না জয়শঙ্কর, মেডিন অলব্রাইট, এদের যে ডিপ্লোম্যাটিক মাইন্ড, এদের যে কী বলে টেকনোলজি, হ্যাঁ, সেইটার ধারে কাছেও ছিল না আমাদের তৌহিদ সাহেব, ঠিক আছে? এবং বলা হয়ে থাকে মানে ডিপ্লোমেসিতে কিন্তু কথা বললেই যে ডিপ্লোম্যাট হয় তা না, আপনার মানে চুপচাপ থাকার মধ্যেও কিন্তু ডিপ্লোমেসিটা অনেক সময় সফল হয়, কম কথা বলার মধ্যে। দি আর্ট অফ স্মল টক ইজ হাফ অফ দি ডিপ্লোমেসি, অনেক বলা হয়ে থাকে। ছোট ছোট মানে আর্টিস্টিক কথা, এগুলো দিয়ে ডিপ্লোমেসি বেশি সাকসেসফুল হয়। সেটা আমরা পারি না, এবং পারি না এই কারণে আমাদের কতগুলি গ্যাপ আছে। সেটা হচ্ছে যে একে তো মানে ইংরেজি ভাষার একটা দক্ষতার ব্যাপার আছে, কমিউনিকেটিভ একটা ব্যাপার আছে। সেকেন্ডলি যেটা লাগে সেটা হচ্ছে সেন্স অফ হিউমার এবং হুইট। আপনি যে আপনার শত্রুকে কীভাবে জয় করবেন, আপনি সেন্স অফ হিউমার দিয়ে, আপনি উইট দিয়ে তাকে আপনি জয় করবেন। যেহেতু আপনার উইপন নাই, আপনার তো উইপন নাই যে স্ট্রঙ্গারদের সাথে ফাইট করবেন, তারপর অস্ত্র তো অরিটরি। আপনি বাগ্মিতা দিয়ে তাকে তার মন জয়, উইন ওভার করবেন তার হার্টকে, তার কাউন্টার পার্টকে, তাই না? সেই যোগ্যতাটা আমাদের কি বলে যে আমাদের অনেকে তো বলেন, আমরা দেখেছি কিন্তু যে আমাদের এর আগে যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিভিন্ন সময়, এরা সবাই বেশি কথা বলতেন এবং আবলতাবল বলতেন। যেমন মোমেন সাহেবের কথা বলতে পারি আমরা, যারা ছিলেন আর কি, এরা তো খুব একটা যোগ্য ছিলেন বলে মনে হয় না। তো সেসবের বিপরীতে এই খলিল সাহেবের তো কথাবার্তা, একটা চৌকস ভাব এবং প্রত্যুৎপন্নমতিতা যেটা বলা হয়, এগুলো তার নাকি একটু মানে বেশ ভালো বলেই মনে করা হয়। এবং এতটাই ভালো যে বিএনপি আর তার দলের মধ্যে ওনার সমকক্ষ কাউকে খুঁজে না পেয়ে এত বিতর্কের পরেও ওনাকে এনেছেন, এরকম বলা হয়। বলছি আমি, দেখেন খলিল সাহেবকে আপনি যেটা বলেন না, আমি তাকে স্কুলে থাকতে চিনি বলেন কি? হ্যাঁ, চিনি মানে হচ্ছে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের ছাত্র ছিলেন, আমাদের স্কুল পাশেই। তো উনি সেন্ট্রাল গভর্নমেন্টের বেস্ট স্টুডেন্ট ছিলেন, আমাদের 1 বছর সিনিয়র। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে উনি বেস্ট স্টুডেন্ট ছিলেন, উনি স্ট্যান্ডও করছিলেন উনি। যেহেতু ভালো ছাত্র, ন্যাচারালি আমরা পাশেই স্কুল হলো, তাই চিন্তা মারি আমাদের সিনিয়র ভাই, ইজ এ ব্রিলিয়ান্ট লাইক এনিথিং, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে ব্রিলিয়ান্ট হলে তো চলবে না, জিনিয়াস হলে চলবে না। জিনিয়াসের আগে যদি আপনি মিসগাইডেড লাগান, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? আচ্ছা আচ্ছা, আপনি যদি তাহলে আপনি ওনাকে মিসগাইডেড জিনিয়াস বলতে যাচ্ছি আমি কিভাবে, দেখেন আমি বলি যে এই যে একটা চুক্তি হলো না, আমেরিকার সাথে একটা চুক্তি হলো না, আচ্ছা, সেই চুক্তিতে কি
ওনার প্যাট্রিয়টিজম রিফ্লেক্টেড হয়েছে, ওনার দেশপ্রেমকে রিফ্লেক্টেড হয়েছে? হয় নাই তো। উনি কার পারপাস সার্ভ করছেন? আমেরিকার পারপাস সার্ভ করছেন, তাই না? তা আপনি যখন নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশের স্বার্থ ইয়ে করেন, তাহলে আপনাকে মিসগাইডেড বলতে হবে, অবশ্যই মিসগাইডেড বলতে হবে, তাই না? আপনার মেধাটা তো, মেধা ইজ নট সাফিসিয়েন্ট, ইজ নট এনাফ, তাই না? আপনার ফিলসফিটা হচ্ছে মেইন। আপনার মেধার সাথে যদি ফিলসফি যুক্ত না হয়, তাহলে দেশপ্রেম, হ্যাঁ, দেশপ্রেম, ফিলসফি, এগুলো, তাই না? ভাটি অঞ্চলের চোরদের মেধার সাথে আপনি পারবেন না, বুঝছেন? ভাটি অঞ্চলে যে চোররা চুরি করে, তাদের যে মেধা, তাদের যে বুদ্ধি, আমরা পারবো না তার সাথে। তাহলে কি ওই চোরকে আমরা প্রশংসা করবো নাকি? তো এখন কথাটা হচ্ছে মেধা ইজ নট এনাফ। এবং দেখেন, আমাদের ডক্টর ইউনুস না, উনি তো মেধাবী, নিঃসন্দেহে মেধাবী, ইজ অলসো মিসগাইডেড জিনিয়াস। দেখেন উনি চায়নাতে গিয়ে কী বললেন, এটা কোনো হইল? উনি বলতেছেন চায়নাতে গিয়ে যে উই আর দ্য গার্ডিয়ান অফ দি সি, এই যে বে অফ বেঙ্গলটেও না, তারপরে উনি শি জিনপিংকে উস্কানি দিচ্ছেন যে ইউ মে কনসিডার দ্য রিজিয়ন অ্যাজ অ্যান এক্সটেনশন। ভাবেন একবার, এই রিজনটাকে আপনি একটা এক্সটেনশনে দিতে পারেন। হ্যাঁ, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওই যে এটা কী বলে, সায়েন্স অ্যান্ড এক্সিট আর কি, একটা পরিশিষ্ট, হ্যাঁ, এটাও নিয়ে নেন আপনি, এটাও আপনি নিয়ে নেন। তাইলে এই যে কী হয়েছিল তখন আপনার খেয়াল আছে নিশ্চয়ই, উনি চায়না থেকে আসার পরপরই ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল, জাস্ট পরপরই, বুঝছেন? এটা কোনো ডিপ্লোমেসি হইল আপনি বলেন? তো এই যে মানে কি বলেন যে ডিপ্লোমেসির মূল কথাটা কি জানেন? সেটা হচ্ছে আপনার পজিশনটাকে আপনি প্রিজার্ভ করবেন। ইউ হ্যাভ টু প্রিজার্ভ ইউর পজিশন উইথ লিসেনিং টু আদার্স। আপনি অন্যদের কথা শুনবেন, কিন্তু আপনার পজিশনটা আপনি প্রিজার্ভ করবেন। আপনি আপনার পজিশনটা কি, সেটা আপনাকে আগে স্টিক করতে হবে, তাই না? তা আমরা তো আমার পজিশনটা কখনো ইয়ে করিনি, আমরা সবসময় একটা তালগোল পাকাইছি আর কি। হ্যাঁ, ফলে যা হওয়ার তাই হয়েছে। এখন কি হবে আমি জানি না। একটা কথা আপনি আমাকে বলেন তো, যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা দেখেছি, এবং এটা নিয়ে অনেকে বলেছেনও, যে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা একদম সর্বনিম্ন পর্যায়ে ছিল, এবং অনেকে এমনও বলা বলি করেছিল যে নতুন বিএনপি সরকারের সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই উন্নতি হবে। 3 মাসে কি মনে হচ্ছে, হয়েছে কিছু? না, হয় নাই। 3 মাসে তো হইতো, তাহলে কি এইভাবে বিএসএফ আর বিজেপি গোলাগুলি করে? কেন হলো না, কেন না হচ্ছে না, কারণটা কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখেন, ইন্ডিয়া তো প্রি অকুপাইড না, প্রি অকুপাইড ইন দ্য সেন্স যে তারা তো আওয়ামী লীগের প্রতি টিল্টেড, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, তাই না? তো এই জায়গাটা তো আপনাকে ডিল করতে হবে, এই জায়গাটা তো আপনি ডিল না করলে তো হবে না। হ্যাঁ, আপনি যতই কিছু করেন না কেন, এইটাকে আগে আপনাকে একটা সলিউশনে আসতে হবে। যেমন ধরেন আপনাদের জাহিদুর রহমান সাহেব, আমাদের তথ্য উপদেষ্টা, উনি বলছেন যে শেখ হাসিনা যদি এখানে আসে তাইলে এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, ইনসাফ। আমার হাসি পাইছে, বাংলাদেশ তারও আবার ইনসাফ। তো যাই হোক, না, একজন সরকারি লোক কেন তাকে উচ্চারণ করতে হয় যে আমরা বিচার বহির্ভূত কিছু করবো না? এটা তো বলার অপেক্ষা রাখে। উচ্চারণ যখন আপনি করবেন তখন বুঝতে হবে যে আপনার সম্পর্কে পাবলিক পারসেপশনটা হলে এমন, আপনি করতে পারেন, আপনি করতে পারেন। তো দেখেন, আরে আপনি যেটা বললেন না যে এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না, ইন্ডিয়াকে কনভিন্সড হইল? আপনি যে ইন্ডিয়াকে এই কথায় কনভিন্সড হইল? ইন্ডিয়া তো মনে করবে যে এয়ারপোর্টে নামা মাত্র মব তাকে শেষ করে দিবে। এটা যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনা দেশে ল্যান্ড করা মাত্রই একটা বিরাট মব গিয়ে তাকে, আর্মি টার্মি কিচ্ছু বুঝবে না, গিয়ে তারে ধ্বংস করবে, এটা মনে করলে তো দোষের কিছু হবে না, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। আর জাহের যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে উনি আসুক, উনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফেস করুক, তারা যদি তাকে অ্যাকুইট করে দেয় অ্যাকুইটেড হবে, তারা যদি পানিশমেন্টকে বহাল রাখে তাহলে পারে, এটা একটা ইনসাফ। উনি বলছেন থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল জিনিসটা কি? আমাদের দেশে যে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে যোজন পার্থক্য, এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এটা না বুঝলে তো হবে না। দেখেন, আমি যেটা একটা বলি আপনাকে, আপনি যদি এটাও ডিপ্লোমেসির একটা কথা আছে, আমি এগুলো নিয়ে কিছু লেখাপড়া করছিলাম তো এই জন্য মনে আছে আমার। সেটা হচ্ছে যে আপনি যদি ন্যাস্টিয়েস্ট ডিপ্লোমেসি করতে চান, সবচেয়ে নোংরা ডিপ্লোমেসিটা যদি করতে চান, তাইলেও আপনাকে সেটা করতে হবে ইন এ ফাইনেস্ট ওয়ে।
হ্যাঁ, সবচেয়ে ভালো ভালো ওয়েতে আপনাকে ন্যাস্টিয়েস্ট ডিপ্লোমেসিটা করতে হবে। তা আমরা তো ফাইনেস্ট ওয়ে জানি না, আমরা জানি ন্যাস্টি ডিপ্লোমেসি, আমরা ফাইনেস্ট ডিপ্লোমেসি জানি না। এবং যে কারণে আজকে দেখেন আমেরিকার সাথে এত বড় একটা মানে কি বলে রাষ্ট্র বিধ্বংসী চুক্তি হয়ে গেল, হ্যাঁ, এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যে খলিলুর রহমান সাহেবের কথা বলতেছেন না, এই চুক্তিটা নিয়ে পার্লামেন্টে ডিসকাশন হলো না, এই চুক্তি নিয়ে কিছু হলো না, এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলো। অ্যাটলিস্ট দেখেন এটা কি বলবো, এই পার্লামেন্টে দুইটা মেজর সেন্সিটিভ ইস্যু আলোচিত হইল না, একটা আমেরিকার চুক্তি আর একটা হাম। এবং হামের ব্যাপারটা দেখেন, রুবিন ফারহানা বলতেছিল, কী জানি বলতেছিল, তখন স্বাস্থ্যমন্ত্রী বললেন যে এটা বসে বললেন না, ভয় পাবে, ভয় পাইলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। তখন রুবিন ফারহানা বললেন এটাই যে এই 300 জন কি হাম আক্রান্ত শিশু, যে ইমিউন সিস্টেম ডিপেন্ড। দেখেন মানে হামের জন্য কে দায়ী, সেইটা পরে হবে, আপনি জিনিসটা আলোচনা করবেন, তাই না? আমেরিকার চুক্তিতে, হ্যাঁ আমেরিকার চুক্তির কথা একটা বিতর্ক হইতেই পারে, যেমন আমাদের গার্মেন্টসের অনেক কিছু আমেরিকার উপর নির্ভর করে। তারপরে ট্রেড ডেফিসিট আছে 6 বিলিয়ন অ্যান্ড 2 বিলিয়ন, এটা কীভাবে হবে না হবে, তারপর ট্যারিফের কী হবে, এগুলি এইসব ইস্যু তো আনরিজলভ আছে, তাই না? তো এগুলি আলোচনা হবে না, চুক্তির তো আলোচনা হবে, কিন্তু পার্লামেন্টে চুক্তি দুটো আলোচনাই হলো না, হ্যাঁ, এবং আলোচনা ছাড়াই এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু। এখানে আরেকটা কথা মোটামুটি আলোচনায় আসছে, সেটা হলো যে এই বাণিজ্য চুক্তির পরে আবার আমরা শুনলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নাকি বাংলাদেশের এক ধরনের একটা প্রতিরক্ষা চুক্তি, একটা কিছু মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তো এটা কি ধরনের ডিপ্লোমেসি হলো? কারণ যদি এটা হয়ে যায় তাহলে আমাদের এই বঙ্গোপসাগর এই রিজিয়নে ভারত এবং চীনের যে আধিপত্যটা আছে সেখানে কিন্তু হাত পড়বে যুক্তরাষ্ট্রের। সেটা নিশ্চয়ই ভারত এবং চীন অত সহজভাবে মেনে নেবে না, বিশেষ করে চীন তো নেবেই না। যদি চীন না নেয় তখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি কিন্তু এই এলাকাকে কেন্দ্র করে তৈরি হতে পারে। যদি সেটা হয়, সেটা হবে কোথায়? চীন আর আমেরিকা যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্র হবো আমরা। তো এইটা কি ধরনের ডিপ্লোমেসি হলো, এটা তো বলতাম না। আচ্ছা, আমি একটু এই ডিপ্লোমেসিতে আমাদের কি লাভটা হবে? আচ্ছা বলি আপনাকে, একটু শুরুটা অন্যভাবে করি। দেন ট্রাম্প যখন চায়নাতে গেল না, তো আমি মনে মনে ভাবতেছিলাম যে চায়নার সাথে যে সংঘাত, যে বিশেষ করে ট্রেড ওয়ার যেটা চলতেছে, হ্যাঁ, সেইটা হয়তো একটু বরফ হয়তো গলবে, একটা সম্পর্ক স্বাভাবিক হবে। যদি সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে আমরা অনেক কিছু থেকে রেহাই পাবো। যেমন একটা পাবো যে তাহলে হয়তো আমরা চায়না থেকে আর্মস কিনতে পারবো, আমেরিকা খুব একটা বাধা দিবে না, মানে এরকম আমি ভাবতেছিলাম আর কি। কিন্তু দেখা গেল কি, এই যে ট্রাম্পের যে ইয়েটা, সেইটা একেবারে টেরিবলি ফেল করছে। নো মেজর ব্রেক থ্রু, কিছুই হয় নাই, টুকটাক হয়েছে আর কি। অর্থাৎ চায়নার সাথে আমেরিকার যে আগের যে আপনার ট্রেড ওয়ার, এটা কিন্তু বা বে অফ বেঙ্গল কেন্দ্রিক যে এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম আপনার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, এই যে মানে পুরনো দ্বন্দ্বটা আর কি, এইটা আমি ভাবছিলাম যে এটা একটু বোধহয় হবে, মানে রিডিউসড হবে, কিন্তু হলো না কিছু। তাহলে আগের অবস্থা রয়ে গেল না। তা আগের অবস্থা যখন রয়ে গেল, তখন এই যে ইন্দো প্যাসিফিক রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে আমেরিকা সবসময় চাইবে বাংলাদেশে তাদের একটা অ্যালাই হোক, তাদের একটা পার্টনারশিপ থাকুক, এবং এই পার্টনারশিপের জন্য এই যে এইসব চুক্তি, তারপরে এই যে প্রতিরক্ষা চুক্তি, এগুলি করবে। কারণ তো চুক্তিতে বলা আছে আমেরিকার সিকিউরিটি কনসার্নকে ফলো করতে হবে আমাদের, এবং সেইভাবে আমাদের স্ট্র্যাটেজি সাজাতে হবে। ভাবেন একবার, আমেরিকার যেসব জায়গায় সিকিউরিটি কনসার্ন আছে সেই জিনিসগুলি আমাদের ফলো করতে হবে, করে আমাদের স্ট্র্যাটেজি ইন অ্যাকর্ডেন্স উইথ সাজাতে হবে। তাইলে যদি এইটা চুক্তিতে থাকে এবং এটা আপনি বাতিল না করেন, তাইলে তো আমেরিকার যে ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি, সেই ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির সাথে আমাদের সিনক্রোনাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন ওরা এই যে প্রতিরক্ষা চুক্তি যেটা, হ্যাঁ, তো এই প্রতিরক্ষা চুক্তি তো ওই যে মার্কিন চুক্তি, ওইটার সাথে তো এটা মানে কি বলে যে এটা সাদুর্যপূর্ণ, তাই না? তাহলে বটম লাইনটা কি দাঁড়ালো? বটম লাইনটা দাঁড়ালো এক কথায় শেষ, সেইটা হচ্ছে আমাদের সরকার প্রধান, বা আমাদের সরকার, এই সরকারকে অবশ্যই একটা ন্যাশনালিস্ট স্ট্যান্ড নিতে হবে, একটা জাতীয়তাবাদী স্ট্যান্ড নিতে হবে, হ্যাঁ, কোনো কিছু পরোয়া করলে চলবে না। যেমন ধরেন বঙ্গবন্ধু, উনি বলছিলেন আমার অবস্থা যদি চিলের আলেমদের মতো হয় তাইলেও আমি আমার থেকে নড়ব না,
এবং শেষে তাকে জীবন দিতে হয়েছে। হ্যাঁ, ইভেন অনেকে মনে করে যে শেখ হাসিনা অ্যান্টি আমেরিকান স্ট্যান্ড নিছে বলে তার এই পরিণতি, অনেকে এটা মনে করে, কিন্তু এটা 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 যদি মনে করে, যদি এটা সরকারও মনে করে, তাহলে তো সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রের অন্যায় আবদার অথবা যুক্তরাষ্ট্রের যারা প্রতিনিধি এখানে আছেন সরকারের মধ্যে, তাদের যে আবদারগুলো সেগুলো তো মানা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই তো। মানতেছে কি কোনটা মানছে আপনি বলেন? এবং এটা দিস ইজ এ কোয়াইট এ ট্র্যাজিক হেল্পলেসনেস। এর মতো অসহায়ত্ব, আপনি যখন পাড়ার মাস্তান যখন অপ্রতিরোধ্য হয়ে ওঠে, তখন আপনার মতো হেল্পলেস তো আর কেউ না। আপনি সবসময় তাহলে সরকারের যে অসহায়ত্ব, এই জন্য দায়ী কে? হ্যাঁ, এইখানে দেখেন আমাদের পাবলিকও তো, আমাদের যে জনগণ, আপনি খেয়াল করে দেখেন যে চুক্তিটা আমেরিকার সাথে হয়েছে, এই চুক্তি এই ধরনের এটার অর্ধেক চুক্তি যদি ইন্ডিয়ার সাথে হইতো, কি অবস্থাটা হইতো আপনি বলেন আপনি? তো যেহেতু আমেরিকার সাথে হয়েছে, সেহেতু রাজনৈতিক দলগুলো কিছু বলে না মানে হচ্ছে যে আমেরিকাকে হস্টাইল করে তো রাজনীতি করা যাবে না, ক্ষমতায়ও যাওয়া যাবে না, ক্ষমতার টিকাও যাবে না, ঠিক আছে? তো এই যে অসহায়ত্ব, এই যে আমেরিকার কারণে যে দেশে দেশে সরকারগুলোর যে অসহায়ত্ব, যেমন ধরেন এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট না, তাকে তুলে নিয়ে গেল পর্যন্ত। হ্যাঁ, বলেন আপনি এটা একটা সিভিলাইজড ওয়ার্ল্ড, এটা একটা সভ্য পৃথিবী, হ্যাঁ, তুলে নিয়ে গেল তাকে স্ট্রেট ওয়ে। আমরা কি করবো? আমাদের জনগণের আন্দোলন ছাড়া উপায় নেই। জনগণ আন্দোলন করতে হবে এবং জনগণের আন্দোলনের সাথে সরকারকে একাত্ম হইতে হবে, সোজা হিসাব। জনগণ আন্দোলন করবে এবং সরকারকে সেই আন্দোলনের সাথে একাত্ম হইতে হবে। কারণ আমরা এগুলি একাত্ম হইনি কখনো। প্যালেস্টাইনের বিরুদ্ধে যখন অনেক আগে এই আন্দোলন হয়েছে, তখন সরকার এবং জনগণকে আমরা এটা একত্র হইনি, বা অনেক ইন্টারন্যাশনাল ইস্যু থেকে আমরা একাত্ম হইনি। জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং সরকার এই দেখাইতে হবে সরকারকে যে জনগণ খেপে উঠছে, সুতরাং আমাদের কিছু করার নেই। আমি কি বুঝতে পারছি আপনাকে? জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আমাদের মাহবুব কামাল ভাই বরাবরই আমাদের সঙ্গে যখন কথা বলেন, আমরা ওনার কথা থেকে একটা আশার একটা আলো দেখতে পাই। আমার ধারণা এবারে আমরা সে আশার আলোটা খুব বেশি তীব্র আকারে দেখতে পেলাম না। সব মিলে আমরা যে কতটা অসহায় অবস্থা পড়ে গেছি, সরকার যে কতটা অসহায় অবস্থা পড়ে গেছে, এটা আমরা উপলব্ধি করতে পারলাম এবং সেই সঙ্গে সেটাও বুঝতে পারলাম যে অসহায় অবস্থা দেশকে ফেলে দেওয়ার পিছনে কাজ করছে আমাদের ভুল ডিপ্লোমেসিটা কি আমরা ভুল করে পেয়েছি নাকি আমরা শখ করে কাঁধে নিয়েছি, সেটা বিবেচনার ভার সময় হয়তো করতে পারবে, আপনারাও বুঝতে পারবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।